তো দেখো এখানে হচ্ছে হলো যোগজীবনে কিছু কথাবার্তা লিখে রাখছি, মানে এরিয়া শেখার জন্য তার আগে কিছু জিনিস শেখা লাগবে না, তো সেইগুলো এখানে লিখে রাখছি। এখানে একবারে শর্টে কত তোর যেহেতু 2 দিন পর এক্সাম, একেবারে শর্টে এরিয়া শেখার জন্য, এরিয়া পারার জন্য যতটুকু লাগবে ঠিক ততটুকু হচ্ছে হলো লিখছি, ঠিক আছে। তো প্রথমত তোর সাথে একটু সূত্রের পরিচয় যদি করা দিতে চাই, প্রথমত হচ্ছে অন্তঃকণার যোগ। আচ্ছা, আমি কিন্তু বেসিক থেকে কোনো আলোচনা করবো না, আমি কোনো আলোচনাই করবো না, জাস্ট এরিয়া শেখার জন্য যতটুকু দরকার আমি জাস্ট ততটুকু দেখা দিয়ে যাবো, যাতে এরিয়াটা আমি পড়া দিতে পারি। ওকে, তো দেখ, তো অন্তর্কণার যোগজীকরণ মূলত একটা একটা রিভার্স জিনিস, ঠিক আছে। অন্তর্কণে যেটা করছি তার উল্টাটাই হচ্ছিল যোগজীকরণ। যেরকম চিন্তা করে দেখ, আমরা যখন থিটার সাপেক্ষে, এই যে থিটার সাপেক্ষে আমরা সাইন থিটার ডিফারেন্সিয়েশন করছি, কত আসতো এটা, কস থিটা আসতো না? তাহলে সেম জিনিস আমি যদি কস থিটারে থিটার রিসপেক্টে ইন্টিগ্রেশন করি, যে চিহ্নটা না, এটা হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন। আর এই যেখানে ডি থিটা বা ডি এক্স যদি থাকতো তার মানে এক্সের সাপেক্ষে করছি, ডি ওয়াই থাকলে ওয়াই সাপেক্ষে। এখানে যেহেতু ডি থিটা তার মানে থিটার সাপেক্ষে আমি এই কস থিটারে কী করছি, ইন্টিগ্রেশন করছি। তো থিটার সাপেক্ষে কস থিটা ইন্টিগ্রেশন করলে আসবে কি, সাইন থিটা। কারণ কি, কারণ হচ্ছে সাইন থিটারে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, কস থিটা হয় না? তাহলে কস থিটারে ইন্টিগ্রেশন করলে কি হবে, সাইন থিটা হবে। ওকে, তো একইভাবে ধর এলএন এক্স এক্সের সাপেক্ষে যদি আমি এলএন এক্সের ডিফারেন্সিয়েশন করি, তাহলে আসতো 1/x। তাহলে 1/x এক্সের সাপেক্ষে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে আসবে এলএন এক্স। তো আরেকটা কথা বলে দেওয়া ভালো, যেহেতু তুই দেখতেছিস যে ইন্টিগ্রেশন এই যে এইখানে আর এইখানে যদি কিছু দেওয়া থাকে সেগুলো হচ্ছে লিমিট, নিচে যেটা থাকে সেটা হচ্ছে লোয়ার লিমিট, উপরে যেটা থাকে সেটা হচ্ছে আপার লিমিট। তো লিমিট এইখানে কি লিমিট দেওয়া আছে, নাই। এখানে কি লিমিট দেওয়া আছে, নাই। লিমিট যদি দেওয়া না থাকে তাহলে শেষে একটা সি যোগ করে দিতে হয়, একটা সি যোগ করে। এর পিছনে একটা ব্যাখ্যাটা একটা আছে, এই আছে, কিচ্ছু জানা লাগবে না, শুধু মনে রাখবি যে লিমিট যদি বসানো থাকে তাহলে সি দেওয়ার দরকার নেই, আর লিমিট যদি না থাকে তাহলে সি দিতে হবে। যেরকম দেখ, যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা হচ্ছিল সবচেয়ে বেশি, মানে হ্যাঁ, এই যে এইরকম ব্যাপারগুলো সূত্র এরকম একটা একটা উল্টা অন্তরীকরণ আর যোগজীকরণে, বাট সব সূত্রই যে একেবারে এরকম সেইটা না, ঠিক আছে। কিছু সূত্র আছে আবার একটু এদিক ওদিক, মানে ওইরকমভাবেই, বাট একটু এদিক ওদিক, যাই হোক। তো এখন তো তোর এত কিছু জানার সময় নাই, তোর হচ্ছে যেগুলো লাগবে ওইগুলো দেখি। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এইটা সবচেয়ে বেশি লাগবে, সেটা হচ্ছে যে এক্স টু দি পাওয়ার এন, মানে এক্স হচ্ছে একটা চলক, চলকের উপর পাওয়ারটা হচ্ছে এন। তো এক্সের সাপেক্ষে যদি আমি এক্সের উপর কোনো একটা পাওয়ার আছে এরকম একটা ফাংশনের ইন্টিগ্রেশন করি, তাহলে কি হবে, প্রথমে হবে যেটা, যে এক্সের পাওয়ার এনের যত আছে তার থেকে এক বাড়বে। তো এখানে যত পাওয়ার লিখছি না, নিচে ঠিক তত পাওয়ার লিখবো। ওকে, যেরকম ধর ইন্টিগ্রেশন অফ এক্স কিউব, এক্স হচ্ছে একটা চলক, কিউ 3 হচ্ছে কি তার পাওয়ার। তো এক্সের সাপেক্ষে আমি এক্স কিউবে যখন ইন্টিগ্রেশন করব তাহলে কি হবে, উপরে পাওয়ার 1 বাড়বে, তাহলে 3-এর থেকে 1 বাড়লে কত হয়, 4। এই যে লিখলাম এক্স টু দি পাওয়ার 4, আর নিচে কি লিখলাম, পাওয়ারটা। ওকে, তো এটা একটু খুবই ইম্পর্টেন্ট, এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে লিমিট বসানো। তো লিমিট বসানোর ব্যাপারগুলো দেখ, লিমিট বসানোর ব্যাপারগুলো হচ্ছে যে যে কোনো লিমিট, তো কি বুঝলাম, বললাম না লিমিট কি, এই যে ইন্টিগ্রেশন চিহ্নর এই নিচে আর উপরে যেগুলো থাকে না, এগুলো হচ্ছে লিমিট। নিচে যে থাকে সে হচ্ছে লোয়ার লিমিট, উপরে যে থাকে সে হচ্ছে কি আপার লিমিট। তো ইন্টিগ্রেশনে যদি আবার লিমিট থাকে তখন কি করতে হয়, যেরকম দেখ, যে এই যে ধর এক্স কিউব ডিএক্স, এটার ইন্টিগ্রেশন করতে বলছে, কিন্তু আবার নিচে আর উপরে কি আছে, লিমিট আছে না। তো চিন্তা কর লিমিট নাই, যদি চিন্তা করি এখানে লিমিট নাই, ধর এই যে 2 আর 4 আছে, এটা আমি ভুলে গেছি যে আছে, তাহলে কি হবে, শিখাইছিলাম এক্সের সাপেক্ষে এক্স কিউবে যদি করি তাহলে কি হবে, উপরে পাওয়ার 1, মানে উপরে লিখবো পাওয়ার 1 যোগ করে, 3-এর সাথে 1 যোগ করলে কত হয়, 4, আর নিচে লিখবো কত, 4। ওকে, এটা আমি লিখলাম, কিন্তু এখানে কি লিমিট আছে না, লিমিট যদি থাকে তাহলে কী করবো জানো, ইন্টিগ্রেশন এই যে করলাম না, করার পরে এই যে একটা ব্র্যাকেট দেবো, ব্র্যাকেটের নিচে দিব এই যে লোয়ার লিমিটটা, আর উপরে দিব আপার লিমিটটা, এই যে 4। ওকে, তো এইবার হচ্ছে লিমিট বসাবো। লিমিট কীভাবে বসাইতে হয়, প্রথমে যে আপার লিমিট যে আছে না, এই যে লিমিটটা আসলে কার, লিমিটটা আসলে মান, লিমিটটা আসলে মান, ঠিক আছে। যেরকম এখানে 4 কি একটা আপার লিমিট, এটা আসলে কার মান জানো, এটা হচ্ছে এক্স এর মান। ওকে, তো এক্সের জায়গায় আমি এখন 4 বসাবো, এই যে যা আছে তাই, এই যে এক্সের জায়গায় আমি 4 বসলাম, তার উপর 4 ডিভাইড বাই, যে নিচে 4 ছিল 4, এটা কি বসলাম, আপার লিমিট বসাই ফেলছি না, ফেলছি। তারপর দিতে হয় একটা মাইনাস, মাইনাস দেওয়ার পর বসাই দেওয়া লোয়ার লিমিট। তো লোয়ার লিমিটটা কত, 2, তো এক্সের জায়গায় কত বসাবো, 2, 2 টু দি পাওয়ার 4, আর নিচে 4 ছিল 4। এখান থেকে যেটা ক্যালকুলেশন করে আসবে যেটা, সেটাই হবে হচ্ছে অ্যান্সার। ওকে, তো এখানে আমি বেসিক্যালি করতেছি কি, আমি বেসিক্যালি যেটা করতেছি যে ইন্টিগ্রেশন শেষ করব, আগে ইন্টিগ্রেশন করব দেন লিমিটের মান বসাবো। কখনোই আগে যে লিমিটের মান বসায় তারপর ইন্টিগ্রেশন, এরকম না, আগে ইন্টিগ্রেশন পুরোটা করে ফেলবো দেন গিয়ে লিমিট বসাবো। ওকে, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়া ব্যাপার, এটা কিছুই না, এটা দেখার দরকার নেই, মানে আমি এটা এটা এখানে করছিলাম, ওটা বাদ। তো আচ্ছা ভাই, আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে দেখ, এখানে কি কোনো লিমিট দেওয়া আছে, লোয়ার লিমিট আপার লিমিট দেওয়া আছে না, তাহলে শেষে না একটা সি দেওয়া উচিত। আবার ধর এই যে এক্স কিউব এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হচ্ছে, লোয়ার লিমিট আপার লিমিট আছে না, তাহলে শেষে একটা সি দেওয়া উচিত। ওকে,
তো এই হচ্ছে গিয়ে লিমিট বসানো আর ফর্মুলার টুকটাক কথাবার্তা, ঠিক আছে? তুই ফর্মুলাগুলো দেখিস, কিছু জিনিস দেখবি হচ্ছে সিমিলার, তো ওইগুলো তুই একটু দেখে নিস। আর যেগুলো কঠিন লাগবে অন্যরকম লাগবে ওইগুলো তোর দরকার নাই, ওকে? যেগুলো সিমিলার ওইগুলো তুই দেখিস, যেরকম এই যে এইগুলা, হ্যাঁ এরকম যেগুলো ওইগুলো তুই দেখে নিস। তারপরে গ্রাফ আছে, গ্রাফের আগে তোর আমি যদি একটা ম্যাথ দেখা দিই তারা, এই যে দেখ এইগুলো কিন্তু আসা, হ্যাঁ আমি এখানে যতগুলো ম্যাথ করবো সবগুলো আসা, কোনোটা হচ্ছে আমার বানানো অন্য জায়গা থেকে না, সব ভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে যেগুলো আসছে ওইগুলো। তো দেখ এক্স টু দি পাওয়ার এন, এটার এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কত আসবে এটা অ্যান্সার? তো আমরা জানি কি উপরে পাওয়ার এক যোগ হয়, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, আর নিচে ওই যে এন প্লাস ওয়ান হলো, তো এইটা অ্যান্সার মনে হইতেছে না? তুই প্রথমত কত এটা দেখে তুই এটা দাগা দিয়ে, বাট এটা কি অ্যান্সার হবে না? এটা কি লোয়ার লিমিট আপার লিমিট আছে না, তাহলে শেষে কি একটা সি দেওয়া উচিত ছিল না, প্লাস সি, বাট এখানে কি সি আছে? নাই। কিন্তু দেখ এখানে সি আছে, তার মানে কোনটা? এইটা হবে অ্যান্সার, এটা কিন্তু অ্যান্সার না, ওকে? তো এটা মাথায় রাখতে হবে। আর যদি এমন হইতো যে মানে এরকম কোনো অপশন নাই, সি ছাড়া অপশন না, বাকিগুলো ভিন্ন ভিন্ন, তাইলে হয়তো এটা দিতে পারতাম, বাট এখানে যেহেতু সি আছে অবশ্যই এটা দিতে হবে, ওকে? তো এরকম সহজ জিনিসগুলো অনেক সময় পরীক্ষায় ভুল করে ফেলি। তারপর দেখি যে এই ইন্টিগ্রেশনগুলো আসছে, তো নিচে আচ্ছা এটার আগে যে এটা করি, দেখ 7 মাইনাস 4 টু দি পাওয়ার এক্স ডিএক্স, মানে এক্সের সাপেক্ষে এই পুরো ফাংশনটারে কী করবো আমি? ইন্টিগ্রেশন করবো। আমি অন্য কালিতে করি, চোখে পড়বে তাহলে। এক্সের সাপেক্ষে এই পুরোটারে আমি কী করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? তো ইন্টিগ্রেশন করতে হলে প্রথমত কী করার লাগে দেখো, যে প্রথমে আছে কি 7 মাইনাস 4 টু দি পাওয়ার এক্স, যেহেতু বিয়োগ করা আছে তো আমি চাইলে মানে ভাঙ্গা নেই, যে 7 ডিএক্স লিখলাম, মাঝে কি আছে? মাইনাস, এই যে দিয়ে দিলাম মাইনাস, লিখলাম 4 টু দি পাওয়ার এক্স ডিএক্স, মানে এক্স এই যে এক্সের সাপেক্ষে আমি 7 একবার ইন্টিগ্রেশন করব, আমি এক্সের সাপেক্ষে 4 টু দি পাওয়ার এক্স একবার ইন্টিগ্রেশন করব। তো দেখো আমি প্রথমত তাহলে এই যে এইটুকু আগে করি, যে এইটুকু আগে করি, দেখো এইটুকু আগে করি 7, আর এখানে আছে এক্সের সাপেক্ষে 7 আমার ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? তো 7 আছে, শুধু 7-এর সাথে কিছু আছে? নাই। 7-এর সাথে যেহেতু কিছু নাই, তাহলে কি আমি এটা এরকম লিখতে পারি 7 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, আর এখানে ডিএক্স, এই যে এইটা আছে না, আমি এটা এখানে লিখলাম। এক্স টু দি পাওয়ার 0 মানে কত? 1, কোনো কিছু পাওয়ার 0 মানে কত? 1, 1-এর সাথে 7 গুণ করলে 7ই হয় না? হয়তো, তাহলে এই লাইন যে কথা, এই লাইন কি একই কথা না? তো এইটার ইন্টিগ্রেশন করলে কত হবে বলো তো? এই যে এইটার ইন্টিগ্রেশন করলে কত হবে? এটা ইন্টিগ্রেশন করলে কত? ধ্রুবক ধ্রুবকের মতো থাকে, ডিফারেন্সিয়েশনও ধ্রুবক ধ্রুবকের মতো থাকে, ইন্টিগ্রেশনও ধ্রুবক ধ্রুবকের মতো রইলো, ইন্টু এক্সের পাওয়ার কত? 0, তার মানে পাওয়ার 1 যোগ হবে, 0-এর সাথে 1 যোগ করলে কত হয়? 1, আর নিচে হলো পাওয়ারটা 0 প্লাস 1 মানে কত? 1। তো এইটা আসলে কি, এই যে ফাংশনটা আছে না, এটা ইন্টিগ্রেশন করে আমি এইটা পাইলাম। তারপরে এই যে আছে মাইনাস, দিয়ে দিলাম আমি মাইনাস। এইবার আমি এইটার ইন্টিগ্রেশন করবো, 4 কি একটা কনস্ট্যান্ট, 4 কনস্ট্যান্টের মতো রইলো। এবার মানে তাহলে মেইনলি এখান থেকে কার ইন্টিগ্রেশন করতে হবে? ই টু দি পাওয়ার এক্স রে। এখানে মানে বলো যে ই টু দি পাওয়ার এক্স রে ডিফারেন্সিয়েশন করলে কি হইতো? এক্সের সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্স হইতো না? তাহলে ই টু দি পাওয়ার এক্স যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি ই টু দি পাওয়ার এক্স আসবে না? বুঝো, ই টু দি পাওয়ার এক্স ডিফারেন্সিয়েশন করলে কি আসে? ই টু দি পাওয়ার এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স আমি ইন্টিগ্রেশন করলে কত হবে? ই টু দি পাওয়ার এক্স আসবে। তাহলে 4 ধ্রুবকের মতো রইল, আর ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন করলে কত হবে? ই টু দি পাওয়ার এক্স হবে। তো এই যে আমি লিখলাম ই টু দি পাওয়ার এক্স। তো এটা সাজাটা যায়, কি লেখা যায়? 7x মাইনাস কত? 4 ই টু দি পাওয়ার এক্স। তো চিন্তা করে দেখো, এখানে কি কোনো লোয়ার লিমিট আপার লিমিট ছিল না? তাহলে শেষে একটা কি যোগ করে দিব? সি যোগ করে দিব। যদি লোয়ার লিমিট আপার লিমিট না থাকে তাহলে শেষে একটা সি যোগ করে দিব। তো এইটাই হচ্ছে গিয়ে আমার অ্যান্সার, ওকে? এইটাই অপশনে ছিল, এইটাই হবে অ্যান্সার। বা তুমি এই যে এই লাইনটা না, এটা তুমি মনে রাখবা, যে কোনো একটা ধ্রুবক আছে না, যেরকম আমরা ডিফারেন্সিয়েশনে যে কোনো ধ্রুবক সাপোজ ধরলাম আমি এক্সের সাপেক্ষে আমি হচ্ছে 10, এটার যদি আমি ডিফারেন্সিয়েশন করি কত আসতো? 0 আসতো। আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমি যদি এই যে 10 রে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি না, তাহলে আসবে কত জানো? 10-10-এর মতো থাকবে, এখানে যার সাপেক্ষে করছি, এক্সের সাপেক্ষে করছি না, তাহলে হলো 10x। তো একইভাবে বলো 20 ডিওয়াই, ওয়াইয়ের সাপেক্ষে আমি 20 ইন্টিগ্রেশন করলে কত হবে? 20-20-এর মতো থাকবে, ওয়াই যা ওয়াইয়ের সাপেক্ষে করছি না, তাহলে এইটা হবে ওয়াই, ওকে? এটা হচ্ছে মানে ইন্টিগ্রেশন একটা নিয়ম। আর এখানে কি কোনো লোয়ার লিমিট আপার লিমিট আছে না? তাহলে 10x প্লাস সি। লোয়ার লিমিট আপার লিমিট আছে না? তাহলে 20y প্লাস সি। ঠিক আছে, দেখা যায় নাকি? হ্যাঁ দেখা যায় মেবি। এবার দেখো যদি আমি এইটারে করি, তো এইটারে করা আর এইটারে করা একই কথা, জাস্ট দেখো এখানে কি করছে? লোয়ার লিমিট আপার লিমিট দিছে। তো লোয়ার লিমিট আপার লিমিট কি ভয়ের জিনিস না? কিছুই না। লোয়ার লিমিট আপার লিমিট কিছুই না, জাস্ট তুমি নর্মাল ইন্টিগ্রেশনটা করো, করার পরে লিমিটটা বসাও, তাই না? তাই আগে আমরা নর্মাল ইন্টিগ্রেশন করি, প্রথমে লিমিটের কথা তো মাথায় আসবে না, প্রথমে আগে ইন্টিগ্রেশনটা করবো। তো 3x স্কোয়ার 2x, তো তুমি চাইলে ভাঙ্গা নিতে পারো, এই যে 3x স্কোয়ার, এখানে dx এর মতো রইলো, এই যে মাইনাস না দিলাম মাইনাস, কি আছে এখানে 2x, এই যে দিলাম 2x dx। আচ্ছা বাই দ্য ওয়ে, যদি 3x স্কোয়ার ইন্টু 2x মানে গুণ অবস্থায় থাকতো, তাহলে কিন্তু আবার ভাঙ্গা লেখা যায় না, শুধু যোগ বিয়োগ আকারে থাকলে ভাঙ্গা লেখা যায়। আর গুণ ভাগ আকারে থাকলে ওইগুলো তোর করারও দরকার নাই, তুই শুধু এই প্লাস মাইনাস যদি এরকম ইজিগুলো আসে তাহলে তুই করিস, এগুলো তো সহজ। বাট ওই গুণ ভাগ আকারে থাকলে করার দরকার নেই, ওইগুলোর জন্য ইন্টিগ্রেশন শেখা লাগবে। তো দেখো আমি এটার ভাঙ্গা আমি এলেনটা কি লিখতে পারি না? পারি তো, যোগ বিয়োগ আকারে থাকলে ভাঙ্গা যায় আমরা জানি। এইবার 3 কি ধ্রুবকের মতোই রইলো,
এক্স স্কোয়ারে করতে হবে এক্সের সাপেক্ষে, তাই না? তো উপরে হবে কি, পাওয়ার 1 যোগ হবে, 2 এর সাথে 1 যোগ করলে 3, আর নিচে পাওয়ারটা রইলো। তাহলে 3x স্কোয়ার ইন্টিগ্রেশন করা শেষ না? মানে এইটুক কাজ কি পুরোটা শেষ না? শেষ তো। এইবার তুই লিমিটটা বসা, লিমিট কত, 0, লিমিট হচ্ছে 2, ওকে। তারপর এই যে মাইনাস দিয়ে দিলাম আমি মাইনাস, এবার এইটার ইন্টিগ্রেশন করতে হবে। 2x, 2 তো ধ্রুবকের মতো রইলো, এখানে x না, x এর পাওয়ার কত 1, তাহলে x এর সাপেক্ষে যদি এটা করি x এর পাওয়ার 1 + 1, তাহলে কত উপরে 2, আর নিচে তাহলে কত হবে 2। ইন্টিগ্রেশন করা শেষ না? শেষ। এইবার লিমিটটা বসা, লিমিট কত ছিল 0 থেকে 2, যে বসলাম 0 থেকে 2। এবার দেখো যে এই 3 কি কাটাকাটি যায় না, তাহলে কত থাকে x কিউব, এই যে x কিউব, লোয়ার লিমিট আপার লিমিট তো লোয়ার লিমিট 0 মাইনাস এই টু কাটা, তাহলে এখানে থাকে কি x স্কোয়ার, লোয়ার লিমিট 0 আপার লিমিট 2। তো নিয়ম কি, প্রথমে আপার লিমিট বসানো, আপার লিমিটটা কত 2, লিমিট কার মান, এখানে যে চলক তার মান, চলককে x না, তো x এর জায়গায় কত বসাবো 2, এই যে কিউব, এটা কি বসালাম আপার লিমিট, আপার লিমিট বসানোর কি করা লাগে, মাইনাস দেওয়া লাগে, মাইনাস দেওয়া লোয়ার লিমিটটা কত 0, তো x এর জায়গায় কত বসাবো 0, 0 কিউব। এটি কি এইটুকের কাজ করলাম না, এই যে দিয়ে দিলাম একটা ব্র্যাকেট, বা ব্র্যাকেট না দিলে হবে সমস্যা নেই। এইবার এই যে মাইনাসটা, এই যে দিলাম আমি মাইনাস, এবার আমি আপার লিমিট বসাই, আপার লিমিট কত 2, x এর জায়গায় কত বসাবো 2 স্কোয়ার, তারপরে দিতে হয় একটা মাইনাস, মাইনাস পর লোয়ার লিমিটটা কত 0, এই যে 0 স্কোয়ার, এভাবে করে রেখে দিব না, ব্র্যাকেট দিতে হবে। তো ব্র্যাকেট না দিলে সমস্যা, যেরকম ব্র্যাকেট না দিলে এটা মাইনাস হয়ে থাকে, কিন্তু এই ব্র্যাকেটটা যদি দেই তাহলে মাইনাস মাইনাস এটা হয়ে যাবে প্লাস, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। তো ব্র্যাকেটটা দিতে হবে বুঝে শুনে। তো 2 কিউব মানে কত 8, 8 থেকে 0 বিয়োগ করলে তো 0, এটা বাদ, মাইনাস 2 স্কোয়ার মানে কত 4, এটার থেকে 4 গেলে 4, এইটা হবে অ্যান্সার। আচ্ছা বলো এবার কি সি দেওয়া লাগবে, না এবার সি দেওয়ার দরকার নেই, কারণ এখানে লোয়ার লিমিট আপার লিমিট ছিল। ওকে, তো এই হচ্ছে কি নর্মাল কিছু ইন্টিগ্রেশনের বেসিক। ওকে, তো আমি কয়েকটা বেসিক দিব, এর মধ্যে একটা ছিল ইন্টিগ্রেশনের বেসিক, আরেকটা ছিল হলো ফর্মুলা নিয়ে টুকটাক কথাবার্তা, তারপর লিমিট নিয়ে কথাবার্তা, এরপর হচ্ছে ঢাল নিয়ে কথাবার্তা, তারপর এরিয়া বেসিক। তো আচ্ছা ঢাল না, সবার আগে আমি সবার আগে একটু ঢাল নিয়ে একটু কথাবার্তা বলি। ঢাল এটা মানে এখন আমি যেগুলো দেখাবো গ্রাফ নিয়ে, এটা হচ্ছে গিয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড এটা আমি জানি যে তুই এগুলো হয়তো পারস, তো এগুলো না পারলে তো ম্যাথের কোনো চ্যাপ্টারই পারা যায় না, ম্যাথ ফিজিক্স সব জায়গায় এগুলো লাগে, কেমিস্ট্রিতে সব জায়গায় এগুলো লাগে। তো আশা করি তুই যদি একটু কম পারতি, আজকে গ্রাফের এই ক্লাসের পর থেকে তোর এই গ্রাফ নিয়ে যে কোনো কিছু একদম কাভার হয়ে যাবে, মানে আমার বিশ্বাস আর কি। ইভেন তুই যে কোনো গ্রাফ আঁকতে পারবি, হ্যাঁ, যে কোনো সমীকরণ, মানে যে কোনো সমীকরণ দেওয়া থাকলে গ্রাফ কীভাবে আঁকতে হয় তুই আই থিঙ্ক পারবি। দেখ, প্রথমত ঢাল পজিটিভ না নেগেটিভ। তো ঢাল মানে কি, ঢাল মানে হচ্ছে কি স্লোপ মানে কি, এই যে এম মানে কি ট্যান থিটা, এম মানে কত ট্যান থিটা, তাই না? তো এমটাই হচ্ছে কি আমার ঢাল না। এখন চিন্তা করো এম এর মানে এই যে এম ইজ ইকুয়াল টু তারা ট্যান থিটা। এখন আমরা বলো এম ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা, ট্যানটা কি একটা অপারেটর না, ট্যানের কি কোনো কাজ আছে? নাই। ট্যান একটা অপারেটর, কি কোনো ভ্যালু আছে? নাই। তো এখানে কার মানের উপর ভিত্তি করে এম এর মান চেঞ্জ হবে, থিটার মানের উপর থিটার মানের উপর ভিত্তি করে। তো থিটা যদি 90 ডিগ্রি থেকে বড় হয়, থিটা যদি এই যে ধরো থিটাটা হচ্ছিল আমার 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে আমার থিটাটা বড়, থিটাটা 90 ডিগ্রি থেকে বড় মানে কি, সূক্ষ্মকোণ না স্থূলকোণ? স্থূল মানে বড়, সূক্ষ্ম মানে ছোট। 90 ডিগ্রি থেকে থিটাটা যদি বড় হয় তাহলে স্থূলকোণ হয়। তো তুমি ট্যানের মান হচ্ছে তুমি যে কোনো একটা স্থূলকোণ বসায় দেখবা যে মান কেমন আসে। যেরকম তুমি যে কোনো একটা স্থূলকোণ বসাও, যেরকম তুমি সাপোজ ক্যালকুলেটারে এই যে ট্যান 91 ডিগ্রি বসাও, ট্যান 91 ডিগ্রি দেখবা কি সবসময় নেগেটিভ আসবে। তারপরে হচ্ছে তুমি 90 ডিগ্রির উপর যে কোনো একটা ভ্যালু বসাও, যেরকম ট্যান 100 ডিগ্রি, দেখো কত আসবে, মাইনাস আসবে। মানে আমি তোমার বলতে চাইতেছি যে স্থূলকোণ যদি হয় না, মানে থিটার মানটা যদি 90 ডিগ্রি থেকে বড় হয়, তাহলে এম এর মানটা কত আসবে, এম এর মানটা আসবে হচ্ছে তোমার নেগেটিভ। আর এইটা হচ্ছে একটা ব্যাপার। আবার থিটার মানটা যদি 90 ডিগ্রি থেকে ছোট হয়, মানে থিটার মানটা এই যে 90 ডিগ্রি থেকে ছোট, তার মানে কি এটা স্থূলকোণ আর সূক্ষ্মকোণ, এইটা সূক্ষ্মকোণ। আর সূক্ষ্মকোণ হলে তুমি থিটার মানটা 90 ডিগ্রি থেকে কমায় বসো, যেরকম ধর ট্যান 30 ডিগ্রি মান কত 1/√3, এটা একটা পজিটিভ ভ্যালু না নেগেটিভ ভ্যালু? পজিটিভ ভ্যালু। তো থিটার মানটা যদি 90 ডিগ্রি থেকে ছোট হয় অর্থাৎ সূক্ষ্মকোণ হয়, তাহলে সেই ক্ষেত্রে থিটার ঢালটা কত হয়, পজিটিভ। আমি জানি অনেক কিছু মাথার উপর দিয়ে গেছে বা বুঝলেও এগুলো হিবিজিবি লাগে, আমি জানি, এর জন্য আমি এটা একটু দেখা দিলাম, আগে লজিক্যাল ব্যাপারটা দেখা দিলাম। এইবার আসো তুমি সহজভাবে কীভাবে চিন্তা করবা, কীভাবে বুঝবা ঢাল পজিটিভ কীরকম, নেগেটিভ কীরকম। হ্যাঁ, যেরকম তুমি যদি ঢাল হচ্ছিলো তুমি নেগেটিভ হয়, তাহলে তোমার কী করতে হবে, যেরকম ধরো এই যে এরকম যদি হয় ঢাল যদি নেগেটিভ হয়, আর এইগুলো থিটাগুলো কি জানি তো আমরা, এক্স অক্ষে পজিটিভ দিকের সাথে কোণ নেওয়া, তাই না? তো আমার ঢালটা নেগেটিভ, তার মানে আমার কি থিটার মানটা স্থূলকোণ আঁকতে হবে না, স্থূলকোণ আঁকতে হবে, তার মানে থিটার মানটা 90 ডিগ্রি থেকে বড় হবে। তার মানে সাপোজ এই যে ধরো এইটুক হচ্ছে কি 90 ডিগ্রি, এইটুক কত 90 ডিগ্রি, তাই না? তা 90 ডিগ্রি থেকে বড়, তার মানে এই যে এরকম। তা আমার সরলরেখাটা কীরকম হবে, এরকম হবে। এই সরলরেখার ক্ষেত্রে ঢালটা কি নেগেটিভ। তো আবার একইভাবে যদি আমি ঢালটা পজিটিভ আঁকতে চাই, তাহলে কী করতে হবে, থিটার মানটা 90 ডিগ্রি থেকে ছোটো আঁকতে হবে। আর অ্যাঙ্গেলটা কিসের সাথে নেওয়া হয়, তোমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। তো এই যে পুরোটা হচ্ছে কি 90 ডিগ্রি না, তো 90 ডিগ্রি থেকে কম, সাপোজ এই যে এইটা,
এই সরলরেখাটার ঢালটা কত, পজিটিভ। তো এইগুলা ভাই বহুত ইজিবি লাগে আমি জানি, এইগুলা আমিও যখন এই টেকনিকটা বের করি না তার আগে আমারও এরকম ইজিবি লাগতো, মানে বুঝতাম লজিক্যালি, অবশ্যই বুঝতাম, বাট একটু প্যারা লাগতো। তো দেখো সহজভাবে চিন্তা করো, সহজভাবে আসো তোমার আমি চিন্তা করি। ধরো এটা একটা রাস্তা, তুমি একটা রাস্তা ঢাল, ঢাল বলতে কি রাস্তায় তোমার হচ্ছে ঢালু রাস্তা আছে না, তুমি ওইরকম চিন্তা করো। ধরলাম এইটা হচ্ছে একটা আমার রাস্তা, আমি এই যে কী সুন্দর এই যে ধরো এই দিক বরাবর এই যে আমি যাচ্ছি, যার পরে দেখলাম রাস্তাটা এইরকম হওয়ার পর রাস্তাটা এইরকম হয়ে গেছে, রাস্তাটা এরকম আমি এই দিক বরাবর যাচ্ছি, যার পর দেখতে রাস্তা এরকম সোজা গিয়ে এরকম ঢাল হয়ে গেছে। এটা কি, এটা হচ্ছে আমার ঢালু না? এই রাস্তাটা হচ্ছে কি ঢালু না? এই রাস্তাটা কি আমার ঢাল না? এটা কি একটা ঢাল রাস্তা না? ঢাল বলতে তুমি ম্যাথের ঢাল বাদ দাও, তুমি জীবনের ঢাল নিয়ে আসো, এটা কি একটা ঢাল না? তো আমি এই দিক বরাবর যাইতেছি, এটা একটা ঢাল, এই ঢালটা কি ওঠা যাবে না? যাবে। তো তার মানে এইটা একটা পজিটিভ ঢাল, এইটা একটা পজিটিভ ডাল, কারণ এটা একটা নর্মাল ডাল। এবার আসো যে ধরো এই যে আমার এইটা হচ্ছে আমি এই যে কি সুন্দর এই দিক বরাবর যাইতেছি, তো এই যে আমার রাস্তা এরকম এরকম এই পর্যন্ত আমার রাস্তা যাওয়ার পর আমার রাস্তা হচ্ছে এই যে এরকম উল্টো দিকে ঢাল। এটা কি আমার উল্টো দিকে না ঢাল না? আমি যাইতেছি এই দিক বরাবর, হ্যাঁ রাস্তা হচ্ছে এই দিক বরাবর ঢাল, তো এটা কি সহজে পার করতে পারবো? পারবো না। তো তাহলে এই ঢালটা কি উল্টো উল্টো ঢাল না? একটু এদিক সেদিক ঢাল লাগতেছে না, তো এই ঢাল এটা হচ্ছে নেগেটিভ ঢাল। এটা কি ঢাল? নেগেটিভ ঢাল। অর্থাৎ এই যে এই বরাবর যদি ঢাল, আমি এই যে বরাবর যাচ্ছি এই বরাবর ঢাল, এই বরাবর ঢাল, এগুলো কি ঢালু না? চিন্তা করো, এগুলো কি ঢালু না? তাহলে এইগুলো হচ্ছে পজিটিভ ঢাল। এই যে এইগুলা কি পজিটিভ ঢাল। কিন্তু ধরো এইগুলা আমি, তুমি চিন্তা করো তুমি এই দিক থেকে এই দিকে যাবা, তুমি এই দিক থেকে এই দিকে যাবাতে, কিন্তু ঢালটা কীরকম এরকম না? তাহলে এইগুলো কি নেগেটিভ ঢাল, এগুলো কী ঢাল? নেগেটিভ ঢাল। তাহলে তুমি আসো একটা পজিটিভ ঢাল, এই যে এম ইজ ইকুয়াল টু পজিটিভ যদি হয়, তাহলে তুমি কীভাবে একবার চিন্তা করো, ঢালটা পজিটিভ না, তাহলে তোমার রাস্তা বরাবর যাবা, রাস্তাটা ঢালু হতে হবে। তার মানে কীরকম হইতে পারে? এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এইরকম হইতে পারে, এরকম এইরকম এইরকম এইরকম, এগুলো কি দেখো তুমি এদিক বরাবর যাইতেছো, এই দিক বরাবর ঢাল, এই যে কি সুন্দর ঢাল, তাহলে এই ঢালগুলো কি পজিটিভ ঢাল। এবার আসলে নেগেটিভ ঢালা কি? নেগেটিভ ঢাল, এই যে নেগেটিভ ঢাল, নেগেটিভ ঢাল কীরকম হবে? আমার রাস্তা আমি যেতে চাবো এইদিকে, কিন্তু ঢাল কি উল্টা দিকে, এই যে এই যে এই যে এই যে আরও কত আঁকবো, আঁকতে থাকো না, মরে যাবা, তাও শেষ হবে না। এগুলো কি ঢাল? নেগেটিভ ঢাল। বুঝছো কীভাবে পজিটিভ ঢাল আর নেগেটিভ ঢাল আঁকবা? হ্যাঁ, মানে ফিল করে তোমার এইগুলো তো লজিক্যালি ঠিক আছে জানো, বাট তুমি ম্যাথে তাড়াতাড়ি আঁকার জন্য তুমি এই যে এই টেকনিকটা ফলো করবা, বুঝছো? যে এই যে মানে চিন্তাই করা যায় যে সবসময় একটু পজিটিভ ঢাল আঁকা লাগবে, তাহলে কী করবা তুমি? এই যে এরকম দিবে। আর নেগেটিভ ঢাল আঁকা লাগবে, তাহলে কীরকম দেবে? এইরকম হবে, উল্টো দিকে হবে, শেষ। এইটা দিয়ে তুমি হচ্ছে ঢালের মানে পজিটিভ নেগেটিভ গুলো খুব ইজিলি আঁকতে পারবা, বুঝছো? আমি আশা করি তুমি বুঝছো। তো আরেকটা জিনিস, যেহেতু এগুলো বলছি, তো আরেকটা কথা বলবো নাকি, দাঁড়াও। ধরো যে এই যে এইটা আমার রাস্তা, এখানে তো জায়গা নাই, আচ্ছা দেখা যেতেছে কিনা আমি জানি না। ধরো এইটা হচ্ছে আমার রাস্তা, হ্যাঁ আমার রাস্তা এইরকম, আর আমার রাস্তা আমি যাইতেছি, রাস্তা পুরো রাস্তাটা এইরকম। এই রাস্তা কি তাহলে ঢাল আছে? এই রাস্তা কি ঢালু? আমার বলে এই রাস্তা কি ঢালু? না, এটা তো সমতল একদম ফ্ল্যাট, পুরো রাস্তাটা যতই যেতেছি এরকম, তাহলে এই রাস্তা কি ঢালু? না। তাহলে এই রাস্তাটা যেহেতু ঢালু না, তাহলে এই রাস্তার ঢাল কত? 0। এই রাস্তার ঢাল কত? 0। এখন এটা কীভাবে ম্যাথমেটিক্যালি চিন্তা করা যায়, ঢাল কখন 0 হয়? এই যে tan 0 ডিগ্রির মান কত? 0 না? tan 0 ডিগ্রির মান 0 না? তার মানে থিটার মানটা যখন 0 ডিগ্রি, তখন ঢালটা কত? 0। এখন তুমি চিন্তা করতে, তুমি এই রাস্তা বড় সোজা যাইতেছ, কোন উৎপন্ন করে নাই, তাহলে এর ঢাল কত? 0। তুমি এরকম ইজিলি নির্ণয় করতে পারবা। আবার চিন্তা করো যে তোমার ধরো রাস্তা এরকম হয়ে যাইতে রাস্তা এরকম খাড়া, তোমার রাস্তা হচ্ছে যেটা যায় এরকম একটা রাস্তা, তোমার রাস্তা দেখো সোজা যাইতেছে হঠাৎ করে পুরো খাড়া না? এটা তাহলে এই রাস্তার ঢাল কীরকম? মানে এটা তো অসীম পরিমাণে ঢাল না? আমি জানি আমার রাস্তাটা এরকম হয়, এরকম হলে একটু ঢালু, এরকম হলে ঢালু, এরকম হলে ঢালু, কিন্তু এটা দেখো মানে পুরো মানে অনেক ঢালু না, একবারে পুরো আমার সাথে পুরো পারপেন্ডিকুলার লম্বভাবে আসে না, অনেক ঢালু না? তো এটা হচ্ছে ইনফিনিটি পরিমাণ ঢালু। আর এইটা কি কত কোণ উৎপন্ন করছে বলো? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে না? এর জন্যই তোমার এই যে tan 90 ডিগ্রি মানটা কত? tan 90 ডিগ্রি মানটা হচ্ছে ইনফিনিটি বা অসংজ্ঞায়িত, বুঝছো? তো থিটার মানটা যখন 90 ডিগ্রি হয়, তখন ঢালটা কত হয়? ইনফিনিটি হয়। এগুলো হচ্ছে তুমি এখন থেকে আশা করি পারবা, যে মানে এখন যদি তোমার একটা স্লটে তোমার দেখা দেয় যে ঢালের যে ব্যাপারটা, হ্যাঁ যে ঢালের যে ব্যাপারটা, এই যে ঢাল পজিটিভ নেগেটিভ কীভাবে আঁকবা, এই যে এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে পজিটিভ ঢাল। নেগেটিভ ঢাল কীভাবে আঁকবা? নেগেটিভ ঢাল এই যে এইগুলা এইরকম, এগুলো হচ্ছে কি নেগেটিভ ঢাল। আর এইগুলো হচ্ছে নেগেটিভ ঢাল। আর হচ্ছে অসীম পরিমাণে ঢাল কোনগুলো? এই যে একবারে খাড়া, এই যে একবারে খাড়া, এগুলো কি অসীম পরিমাণে ঢাল। আর যে রেখাটা ধরো যে এইরকম, এটা কি ঢালু না? কেন? কারণ এটা তো একদম সমতল, এটা তো কোনো রাস্তা ঢালুই না। তাহলে এই রাস্তার জন্য ঢাল কত? 0। আর এটা কি আমার রাস্তা এদিক বরাবর সুন্দর একটা ঢাল, ঠিক আছে, তাহলে এটার ঢালটা ভালো একটা ঢাল, সুন্দর একটা ঢাল, ঢালটা হচ্ছে কত? পজিটিভ। আল্লাহ দেখা যাইতেছে না, আমি আর ওই পাশে নিয়ে মানে আমি প্রথমত যে এটা দেখালাম যে আমার এই যে এটা হচ্ছে x অক্ষ, আমার একটা রেখা এরকম, তো এটা কি ঢালু? এটা তো ঢালু না, তাহলে এটার ঢালটা কত? এই যে 0।
ওকে। আর এই যে আমার এই যে আর এটার ক্ষেত্রে দেখো এটা হচ্ছে আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই যে এরকম রেখাটা হচ্ছে এরকম, তাহলে এদের ঢালটা কি পজিটিভ, এই যে দিলাম পজিটিভ। আর এটা হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ, দেখো এগুলো উল্টো দিকে না, তাহলে এদের ঢালটা কি, এদের ঢালটা হচ্ছে নেগেটিভ। আবার দেখো এই যে আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ, কোন একটা রেখা এরকম খাড়া খাড়া খাড়া, তাহলে তুমি চিন্তা করো তুমি এদিক থেকে এদিকে যাও পুরো খাড়া না, তাহলে ঢাল তো আসে, ইভেন কত পরিমাণে ঢাল, অসীম পরিমাণে ঢাল। ঠিক আছে, আশা করি তুমি ঢালের এই ব্যাপারটা বুঝছো। এবার আসে আমি তোমার গ্রাফে চলে যাই। আসো, গ্রাফ এর থেকে আরও অনেক গ্রাফ আছে, বাট আমি তোমার এখানে সেগুলো দেখাইছি যেগুলো তোমার এরিয়ার জন্য আমার লাগবে, বুঝছো, যেগুলো আমার এরিয়ার জন্য লাগবে আমি সেগুলো তোমার এখানে দেখাইছি। ভিডিও কতক্ষণ হয়েছে? 20 মিনিট আছে। দেখো প্রথমত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার একটা কার সমীকরণ, বৃত্তের সমীকরণ। তুমি বৃত্তের আরও অনেক সমীকরণ জানো, আমি জানি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এটা একটা বৃত্তের সমীকরণ। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 2ay, এরকম আরও অনেকগুলো বৃত্তের সমীকরণ আছে, বাট আমার এখানে যেটা লাগবে আমি তোমার সেটা দেখাইতেছি, মানে পার হইতাম জাস্ট একটা রিমাইন্ড করে দিতেছি। হ্যাঁ, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এটা একটা বৃত্তের সমীকরণ, যেখানে এই বৃত্তের কেন্দ্রটা কত, এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে তোমার 0,0, আমরা জানি এই বৃত্তের কেন্দ্রটা কত 0,0, আর এইখানে যার উপর আমি স্কোয়ার করতে পারবো সে হচ্ছে কি আমার ব্যাসার্ধ, এই পাশে আমি যার স্কোয়ার করতে পারবো সে হচ্ছে ব্যাসার্ধ। সাপোজ যদি এরকম হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 5, তাহলে এইটা একটা বৃত্তের সমীকরণ, এবং এই বৃত্তের ব্যাসার্ধ কত, এই বৃত্তের ব্যাসার্ধ কি 5 না, তুমি 5 এর তুমি স্কোয়ার আকারে লিখলে কীভাবে লিখতে পারো, √5 উপর স্কোয়ার না, তাহলে ব্যাসার্ধটা হবে কি √5। ওকে, তো এই যে এই বৃত্তটা যে আমি চিত্র আঁকি কীরকম হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0, তো এই যে আমার চতুর্ভাগে এটা অরিজিন, এটা হচ্ছে আমার কেন্দ্র 0,0, ব্যাসার্ধ কত আর, তাহলে আমার বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে হলো কত আর। তো প্রথমত এইদিকে আর পরিমাণ, এই যে এটা যদি আর পরিমাণ, এটা আর পরিমাণ, এটা আর পরিমাণ, এটা আর পরিমাণ, একটা এরকম করে দিবা। তারপর এই যে এইটা হচ্ছে কি আমার সেই বৃত্তটা, দেখো এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র না, কেন্দ্র হতে যে কোনো এক পাশটাই কি ব্যাসার্ধ না, এই যে ব্যাসার্ধ আর ব্যাসার্ধ আর ব্যাসার্ধ আর ব্যাসার্ধ, তাহলে এইটার এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এর এক্স অক্ষের উপর বিন্দু না, তাই এখানে এইটুক মানটা কত, এইটুক মানটা হচ্ছে আর, তাহলে এখানে এক্স এর মানটা হচ্ছে আর, আর এখানে কোটির মানটা কত, যেহেতু এক্স অক্ষের উপর তাহলে কোটির মানটা হবে 0। আচ্ছা এটা কত হবে বলো তো, এখানে এটা কি ওয়াই অক্ষের উপর না, তাহলে এক্স এর মানটা কত 0, আর ওয়াই এর মানটা কত আর, আর না ওয়াই এর নেগেটিভ দিকে না, তাহলে 0, মাইনাস আর, এগুলো পারবা সমস্যা নাই। আচ্ছা তার আগে তোমার আমি যে এখানে গ্রাফগুলো একটু দেখা দিই, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, খেয়াল করো এক্স এর পাওয়ারও 2, ওয়াই মানে এক্স ও দ্বিঘাত ওয়াই ও দ্বিঘাত, অ্যান্ড সবচেয়ে ভালোভাবে খেয়াল করবা এক্স এর সহগ যত ওয়াই এর সহগ তত, ইভেন 1 থাকবে। এক্স আর ওয়াই এর সহগ কি সেম না, এক্স আর ওয়াই এর সহগ সেম, এবং এক্স আর ওয়াই দুজনের দ্বিঘাত, এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। এক্স আর ওয়াই যে কোনো একজন দ্বিঘাত একটা একঘাত, এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা দ্বিঘাত একটা একঘাত, সেটা কার সমীকরণ, পরে বৃত্তের সমীকরণ। দেখো হয় এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay অথবা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, ওয়াই হচ্ছে দ্বিঘাত এক্স একঘাত, এক্স দ্বিঘাত ওয়াই একঘাত, অর্থাৎ যে কোনো একটা চলক হবে দ্বিঘাত আর একটা চলক হবে একঘাত। ওকে, এগুলো হচ্ছে পরাবৃত্ত। উপবৃত্ত কি, উপবৃত্ত হচ্ছে এক্স আর ওয়াই দুইজনেই হচ্ছে দ্বিঘাত, তাহলে এটার সাথে এটা কি ক্লাস হয়ে গেল না, না না হইলো না, পার্থক্য আছে। সেটা হচ্ছে যে এই সমীকরণটায় তুমি যদি এরকম একবার এক লাইনে ডিরেক্টলি লেখো না, তাহলে দেখবে এখানে এক্স স্কোয়ারের সহগ হবে একটা, ওয়াই স্কোয়ার সহগ হবে একটা, মানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সেম হবে না, বুঝছো। যে উপবৃত্ত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ সেম, সেই উপবৃত্তটা আমরা বৃত্ত বলি, মানে ওইটা আসলে বৃত্ত, এটা আসলে উপবৃত্ত না। ওকে, তো আর উপবৃত্ত কোনটা, যেখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ কত হবে না, সেম হবে না, অ্যান্ড এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার দুজনের মাঝে কি হবে, প্লাস হবে। ওকে, আর এক্স ও দ্বিঘাত ওয়াই ও দ্বিঘাত। আর অধিবৃত্ত কি, অধিবৃত্ত হচ্ছে এক্স আর ওয়াই দুজনেই দ্বিঘাত, বাট এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের মাঝে কি থাকবে, একটা মাইনাস থাকবে। ওকে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আগে আগে কি থাকবে, মাইনাস থাকবে। ঠিক আছে, আচ্ছা সাপোজ ধরো এটা কার সমীকরণ বলো তো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, এটা কার সমীকরণ বলো, এটা কার সমীকরণ, এটা অধিবৃত্তের সমীকরণ। তোমার বৃত্ত মনে হইতে পারে বাট বৃত্ত না। দেখো এখানে এক্স স্কোয়ার সহগ কত, এখানে এইটা এক্স স্কোয়ার সহগ হচ্ছে 1, আর এখানে ওয়াই স্কোয়ার সহগ কত, -1, সহগ কি সেম হয়েছে, হয় না, তাহলে এটা কি বৃত্তের সমীকরণ না। বৃত্তের সমীকরণ হওয়ার জন্য এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কী হতে হবে, সহগ সেম হতে হবে, তাহলে এটা আসলে কার সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ। কীভাবে বুঝলাম এটা উপবৃত্ত, দেখো প্রথমত আগে আমি অপশন এলিমিনেট করি, এটা বৃত্ত না, আমি কীভাবে বুঝছি, কারণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ সেম না, বৃত্ত না। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাঝে হচ্ছে মাইনাস, তাহলে এটিকে উপবৃত্ত না, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাঝে প্লাস হতে হবে উপবৃত্তের জন্য, তাহলে এটা যেহেতু মাইনাস তাহলে উপবৃত্ত না। এখানে এক্স আর ওয়াই দুজনের দ্বিঘাত, তাহলে কি এটা পরাবৃত্ত হবে না, এটা পরাবৃত্ত না, এটা উপবৃত্ত না, এটা বৃত্ত না, তাহলে এটা বাকি কি রইলো, অধিবৃত্ত, তাহলে এটা কি হবে, এটা একটা অধিবৃত্ত। তো তোমার গ্রাফ চিনতে হবে। তো অধিবৃত্তের মধ্যে আরেক ধরনের অধিবৃত্ত আছে, এক্স আর ওয়াই গুণ আকারে থাকে এবং তাদের চলক থাকে 1 করে, আর এই পাশে কোনো একটা ধ্রুবক থাকে, এ স্কোয়ার না হয় এও হইতে পারতো, কারণ এ মানে কি রুটের উপর এ, তার উপর হোল স্কোয়ার, এই আকারে আমি লিখতে পারি। তো এক্স ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার, এটা কার সমীকরণ, এটা অধিবৃত্তের সমীকরণ, এটা একটু মনে রাখতে হবে কষ্ট করে। ঠিক আছে, তো এইভাবে করে তুমি গ্রাফগুলো চিনবা, আমি জানি তুমি এগুলো জানো, তারপর আমি জাস্ট এমনিতেই দেখালাম। এরপরে আমরা হচ্ছে গ্রাফ আঁকি।
ঠিক আছে। এরপর আচ্ছা চলো এবার গ্রাফাই, তো এইটা গ্রাফটা তো আঁকছি, এটা পারি। পরের গ্রাফগুলোতে একদম দুধভাত পড়তে পড়তে বুড়ো হয়ে গেছো। যেহেতু এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এখানে কি এক ঘাত, ওয়াই এক ঘাত না, যে এক ঘাত তার দিকে হাঁ করে থাকবে। ওয়াই যেহেতু এক ঘাত তাহলে ওয়াইয়ের দিকে হাঁ করে, এটাও কি ওয়াই এক্সিস না, তাহলে এই যে এইটাই হচ্ছে কি আমার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay গ্রাফ হচ্ছে এইটা। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এক ঘাতকে এক্স, যে এক ঘাত তার দিকে হাঁ করে থাকবে, এক্স এক ঘাত না, তাহলে এই যে এক্সের দিকে হাঁ করে থাকবে, ঠিক আছে। এই যে এইটাই হচ্ছে কি আমার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax গ্রাফটা। এইবার আসো এক্স স্কোয়ার মানে একটা উপবৃত্তের সমীকরণে মানে ধরো এই যে এই সমীকরণটা যে কথা না, হ্যাঁ এই সমীকরণটা ধরো যে এরকম আকারেও থাকতে পারতো, ধরো 5x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে সাপোজ ধরো 2 বা 4 বা 0, 0 না মানে ধরো ইটি হইতে পারতো 1 টন এরকম হইতে পারতো, বুঝছো, হ্যাঁ। তো এইটাও একটা উপবৃত্তের সমীকরণ। কীভাবে দেখো, এটা বৃত্ত না কেন, কারণ আর এক্স আর ওয়াই এর কি চলো কি সেম সেম না, তাহলে এটা কি বৃত্ত, এটা অবশ্যই বৃত্ত না। আচ্ছা এরপর আসি এটা অধিবৃত্ত না, এটা অধিবৃত্ত না কেন, কারণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাঝে প্লাস আছে, অধিবৃত্ত হলে মাইনাস হতে হবে। এটা কি পরাবৃত্ত না, পরাবৃত্ত কেন না, কারণ এক্স আর ওয়াই দুইজনে কি দ্বিঘাত না, তাহলে এটা কি না, এটা পরাবৃত্ত না, তাহলে এটা বাকি রইল কোনটা, উপবৃত্ত। বাট এইরকম আকার থাকুক আর যে আকারে থাকুক, আমার কোন আকার নিতে হবে, এই আকারে নিতে হবে। যেরকম এইটার ওই আকারে নিতে কীভাবে নিতে পারি, এই পাশে আমার কত আনতে হবে 1, তো এই পাশে যদি 1 আনতে চাই 2, এই পাশে গুণ, ওই পাশে আসলে কী হবে ভাগ, তো এই যে 5x স্কোয়ারের নিচে 2টা কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে না, আর 5টা যে এখানে ছিল না, তো এটার নিচে চলে নিয়ে আসলাম, এই যে 2/5 প্লাস এই যে 2টা এই পাশে গুণ, এই পাশে আসলে ভাগ, এই 2 এই নিচে 2 আর এই যে 2 কাটাকাটি, তাহলে আলটিমেটলি উপরে ওয়াই স্কোয়ার নিচে কত 1 ইজ ইকুয়াল টু এই পাশে কত রইলো 1। তো এই যে 2/5 আমি কী লিখতে পারি, রুটের উপর 2/5 তার উপর স্কোয়ার, আর 1 আমি কী লিখতে পারি 1 স্কোয়ার। মানে এইগুলো আকারে থাকলে আমার এই ফর্মে নিতে হবে, কিন্তু মানে এখানে সুসংবাদ হচ্ছে এইটাই, গুড নিউজ হচ্ছে এইটাই যে এত কঠিন কমপ্লেক্স থাকবে না, এমনভাবে থাকবে যে কাটাকাটি যায় বা হচ্ছিল 25 36, মানে যেগুলো পূর্ণবর্গ সংখ্যা না ওই আকারেই থাকবে। তো আচ্ছা প্রথমত তাহলে আমি এই উপবৃত্তের গ্রাফ তুমি জানো কীরকম, যে এক্স স্কোয়ার যেহেতু আছে মানে এক্স মাইনাস এ বা এক্স মাইনাস বি স্কোয়ার এরকম যেহেতু নাই, তার মানে এই বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের মানে ওই যে কী বলে কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে হলো 0,0, এই উপবৃত্তের কেন্দ্র কত 0,0, তাহলে উপবৃত্ত আঁকবো কোথা থেকে, কেন্দ্র হচ্ছে এইখানে। এইবার এটা ধরে নিলাম এটা হচ্ছে বড় বা বিটা যেটাই ধরে নিই, এটা মেইন কথা, এক্স এর নিচেই আছে না, তাহলে এটা হচ্ছে কি আমার এই যে এক্স অক্ষে খণ্ডিত করবে, এই যে এ পরিমাণ খণ্ডিত করলো, এটা হচ্ছে এ, এই দিকেও কতটুকু করবে এ পরিমাণ করবে, ওকে। আর ওয়াই নিচে কি আছে বি স্কোয়ার না, তাহলে এই দিক বরাবর করবে, এটা যদি হয় বি, এই যে এটা হচ্ছে হলো বি, তাহলে আমার উপবৃত্তটা দেখতে কীরকম হবে, আমার উপবৃত্তটা দেখতে হবে এই যে এরকম, ঠিক আছে। যেখানে পুরোটা ছিল কি আমার বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষ, যদি এ বি এর থেকে বড় হয় তাহলে এই যে 2a এইটুকে তাহলে কত 2a হয়তো আমার বৃহদাক্ষ। যাই হোক ওইগুলো কথা না, আমার গ্রাফগুলো আমি মেনলি চিনতেছি, এক্স এর নিচে যেটা আছে সেটা এ, ওয়াই নিচে যেটা আছে সেটা বি, তো এইটুকু হচ্ছে এ, এইটুকু হচ্ছে এ, তাহলে আমার উপবৃত্তটা দেখতে হবে এরকম। এখন তুমি চিন্তা করো এ আর বি যদি সমান হতো, এ আর বি সাপোজ সমান, তাহলে আমার এই বৃত্তটা কি, এই উপবৃত্তটা কি একদম পুরো বৃত্তের মতো পুরো একদম গোল হয়ে যেত না, একদম এরকম হয়ে যেত না। দেখো এখানে যতটুকু, এখানে যতটুকু, এখানে যতটুকু, এখানে ততটুকু, তো এ আর বি যদি সমান হতো তাহলে এখানে যতটুকু এখানে ততটুকু হয়ে যেত, তখন এই উপবৃত্ত থাকতো, এটা আর না, তখন এটা কি হয়ে যেত, এটা বৃত্ত হয়ে যেত, ঠিক আছে। এবার আসো অধিবৃত্তের গ্রাফ, এই যে এইরকম গ্রাফ আমি জানি, এখানে থাকে যে তোমার ডাইরেক্টরিক্স হ্যান থাকে, ওইটা লাগবে না, তোমার অধিবৃত্তের এই গ্রাফটা লাগবে। এক্স ইজ ইকুয়াল টু এ স্কোয়ার না, এক্স ইজ ইকুয়াল এটা হয়তো যে বয়েল চার্লসের ইসেও করছো, ওই যে কী বলে বয়েল চার্লসের যে গ্রাফ ওইখানেও করছো। তো এক্স ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, এরকম যে এগুলো অধিবৃত্তের সমীকরণ, যে অধিবৃত্তটা দেখতে কীরকম হয় এই যে এরকম হয়, মনে রাখবে অধিবৃত্তটা কীরকম হয় দেখতে এই যে এরকম, মানে এইটা এইখানে এরকম ছিল না, ওইটাই এখন এইরকম করে মানে রোটেশনাল হয়ে যায় আর কি, এইরকম। এটা হচ্ছে কি, এটা হচ্ছে অধিবৃত্ত, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মানে আমার এরিয়ার জন্য খুব বেশি লাগে। তাছাড়া এটা তো পড়ার কথা, বয়েল চার্লস এটা পড়ছো না, যে পি সমানুপাতিক 1/v, এটা বয়েলের সূত্র ছিল। তাহলে আমি পিভি ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, কনস্ট্যান্ট পিভি, মানে আরও ভাঙে লিখলে পিভি সমান কী বলে বিটা পাশে ভাগ ওই পাশে গেলে গুণ, তাই পিভি সমানুপাতিক ওই পাশে কত রইলো 1, সমানুপাতিক চিহ্ন উঠতে হলে একটা কী দিতে হয়, কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়। এই যে নিলাম কনস্ট্যান্টের সাথে এই পাশে 1 আছে, 1 গুণ করলে আলটিমেটলি কী থাকে, ওই কনস্ট্যান্টটাই থাকে, তাই না পিভি। এখন পিভি এর যদি গ্রাফ আঁকি, সাপোজ এই দিক বরাবর দিলাম পি, এই দিক বরাবর দিলাম বি, তা পি আমি কোন অক্ষ বরাবর দিছি, এক্স অক্ষ বরাবর দিচ্ছি, তাহলে পি এর জায়গায় আমি বসাবো এক্স, বিটা আমি কোন অক্ষ বরাবর বসেছি, ওয়াই অক্ষ বরাবর, তাহলে বি এর জায়গায় আমি দিব ওয়াই, আর এই পাশে কে রইলো কনস্ট্যান্ট, এই যে কনস্ট্যান্ট। তো এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, দেখো তো এই যে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট না, দেখছো এই স্কোয়ার মানে কি কনস্ট্যান্ট না, তখন এটার গ্রাফটা কী ছিল, এই যে তোমার এই যে বয়েল চার্লসের গ্রাফ, বয়েলের গ্রাফটা কীরকম ছিল, এরকম ছিল না গ্রাফটা, এই যে এরকম কারণে ছিল। যাই হোক, তো এই হচ্ছিলো এই পাশে এইগুলা। এবার আমরা পরেরটায় আসি, এটার জন্য ঢাল অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট আমরা ঢালটা পড়ে ফেলছি। তো দেখো কত ইজি, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, এটা কার গ্রাফ, আমরা সবাই জানি ওয়াই ইকুয়াল টু এম এক্সটা কি, মূল বিন্দুগামী সরলরেখা, ওয়াই ইকুয়াল টু এম এক্সটা কি, মূল বিন্দুগামী সরলরেখা, এটা আমরা জানি। কিন্তু ঢালের মান পজিটিভ নেগেটিভ হলে কীরকম হয়, সাপোজ ঢালের মানটা পজিটিভ হলে কী হবে, ঢালের মানটা নেগেটিভ হলে কী হবে, কিন্তু
ঢালের মান যাই হোক না কেন ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, দিন শেষে এটা কি, দিন শেষে এটা হচ্ছে আমার মূল বিন্দুগামী সরল রেখা। ওকে ঠিক আছে, এখন আসো ঢালের মানটা পজিটিভ দিয়ে একটা গ্রাফ আঁকিস, যেরকম ওয়াই ইকুয়াল টু 5x, এখানে 5টা কি ভাই আমার 5টা হচ্ছিল আমার ঢাল না। এখন 5 একটা পজিটিভ সংখ্যা না নেগেটিভ সংখ্যা, পজিটিভ সংখ্যা, তো দেখো এটার গ্রাফটা কী হবে, ঢাল পজিটিভ, আমি কি বলছিলাম পজিটিভ ঢাল কীরকম হয়, এই যে এরকম হয়, মানে এই যে এরকম, তাই না, এরকম হয় না। এখন আমার গ্রাফটা কী হতে হবে, মূল বিন্দুগামী হতে হবে না, তাহলে এই যে মূল বিন্দুগামী, এই যে এরকম, তুমি চাইলে এটা পিছনেও বাড়া দিতে পারো, কোনো সমস্যা নেই। এইটা হচ্ছে কি আমার ওয়াই ইকুয়াল টু 5x এর গ্রাফ, ঠিক আছে, কারণ ঢালটা কি পজিটিভ, এই যে মূল বিন্দুগামী সরলরেখা, ঢালটা হলো পজিটিভ। এবার ওয়াই ইকুয়াল টু -5x, তাহলে এখানে আমার এম এর মানটা কত, এই যে এম এর মানটা কত -5 না, এম এর মানটা হচ্ছে যেহেতু -5, তাহলে ঢালটা কি আলটিমেটলি আমার নেগেটিভ ঢাল না। তখন এই গ্রাফটা হবে মূল বিন্দুগামী, এই গ্রাফটা এই যে মূল বিন্দুগামী হবে, কিন্তু ঢালটা কি নেগেটিভ, নেগেটিভ ঢাল কীরকম হয়, এইরকম এইরকম এইরকম, তাহলে এরকম একটা এঁকে ফেলো মূল বিন্দুগামী, এই যে এটা হচ্ছে কি আমার ওয়াই ইকুয়াল টু -5x এর গ্রাফ। আশা করি বুঝতে পারছো, প্যারা খাবা না এখন আর, ঢাল পজিটিভ নেগেটিভ ওই থিরাটেটা আর মাথায় আনার দরকার নেই, তুমি সহজভাবে চিন্তা করে নিবা। এইবার আসো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা কেমন গ্রাফ, এটা হচ্ছে ওয়াই অক্ষরে ছেদ করে যাবে এরকম একটা গ্রাফ, যেখানে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, যেখানে এমটা হচ্ছে হলো ঢাল, এক্সটা তো চলো আমরা অ্যাজ ইউজুয়াল জানি, সিটা হচ্ছে কি ওয়াই অক্ষে ছেদাংশ, হ্যাঁ ওয়াই অক্ষরে কতটুকু ছেদ করছে, যেরকম চিন্তা করে দেখো ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস, আমি এগুলো পরে ইলাবোরেট করতেছি, ধরো ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস, তুমি আমরা বলো যে এখানে এম এর মানটা কত, এখানে এম এর মানটা কত, এখানে এম এর মানটা কি 1 না, আর এমটা কি এখানে কি একটা পজিটিভ না, যেহেতু 1 এটা কি একটা পজিটিভ, আর এখানে 2 আছে, ওয়াই কে ছেদাংশ কত 2, এটা কি আমার সি না, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস টি, এখানে এক্স এর কত আছে 1 আছে, তাহলে এম এর মানটা কত 1, আর এখানে প্লাস 2, এটাই হচ্ছে কি আমার সি না। এখন আমার বলো সিটা কি পজিটিভ না নেগেটিভ, পজিটিভ। আবার দেখো এখানে এম এর মানটা হচ্ছে 2, বাট সি এর মানটা কত -3 না, এটা কি একটা নেগেটিভ, দেখো এম এর মানটা হচ্ছিল 2, এমটা কি এখানে পজিটিভ, বাট এখানে সি এর মানটা কত -3, এটা কি একটা নেগেটিভ ভ্যালু না। তো এরকমভাবে কয়টা কম্বিনেশন প্রযোজ্য, 4টা, যেরকম এম এর মান পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, ওয়াই অক্ষের ছেদাংশ সি এর মান পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। তো গ্রাফগুলো কীরকম হবে দেখো, প্রথমত ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 2, ওয়াই অক্ষের ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 2, তো প্রথমত আমার বলো ঢালটা পজিটিভ না নেগেটিভ, এখানে এক্স এর কত আছে 1 আছে না, তাহলে ঢালটা কত 1 যেহেতু ঢাল, তার মানে ঢালটা কি পজিটিভ একটা মান, আর ওয়াই অক্ষের ছেদাংশ কত 2, এটাও কি একটা পজিটিভ, তো প্রথমত ওয়াই অক্ষের ছেদাংশ 2টা এঁকে ফেলো, ওয়াই অক্ষ কোনটা, ওয়াই অক্ষ এটা না, তাহলে এই যে 0 1 2, তো এই যে এটা হচ্ছে 2, তার মানে এই বিন্দুতে আমার ছেদ করবে, আমার গ্রাফটা কোথায় এই বিন্দুতে ছেদ করে যাবে। এখন ঢালের মানটা কত পজিটিভ না, পজিটিভ ঢাল হলে যে আমার এই গ্রাফটা কীরকম হয়, রেখাটা কীরকম হয়, এইরকম, মনে আছে না এইরকম, তো এইরকম একটা এঁকে ফেলো, ওয়াই করে ছেদ করে যাবে, এই যে দেখো, তো এইটাই হচ্ছে আমার ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 2 এর গ্রাফ। আবার আসো ওয়াই ইকুয়াল টু 2x - 3, এম এর মানটা হচ্ছে পজিটিভ অ্যাজ ইউজুয়াল, কিন্তু সি এর মানটা কত নেগেটিভ না, সি এর মানটা কত -3, তো প্রথমত তুমি সি এর মানটা -3তে যাও, 0 ওয়াই অক্ষেতে আসলাম 0 -1 -2 -3, তার মানে এই যে আমার গ্রাফটা এই বিন্দুতে ছেদ করবে, কিন্তু ঢালের মানটা কত পজিটিভ না, তার মানে ঢাল এই গ্রাফটা কীরকম হবে, এই যে এইরকম 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 এরকম এরকম, তো এরকম ওয়াইকের ছেদাংশ না, তার মানে এই যে এরকম, দেখো বুঝো কিনা। এবার আসো ওয়াই ইকুয়াল টু -x + 1, ওয়াই ইকুয়াল টু -x, তাহলে এক্স এর কত আছে -1 না, তাহলে আমার ঢালের মানটা কত -1, আর -1 মানে কি এর পজিটিভ ভ্যালু না নেগেটিভ ভ্যালু, অ্যাজ ইউজুয়াল নেগেটিভ ভ্যালু। আর সি এর মানটা কত, সি এর মানটা হচ্ছে 1, এটা কি পজিটিভ না নেগেটিভ, অবশ্যই পজিটিভ, তো প্রথমত তুমি সিটা লিখে ফেলবা, সি এর মানটা কত 1 না, সিটা কি ওয়াই অক্ষের ছেদাংশ, এই যে এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, তো তুমি সি এর মানটা 1 বসো, এই যে এটা 1, তো এই যে আমার গ্রাফটা এই বিন্দুতে ছেদ করবে, এখন ঢালটা কি নেগেটিভ না, তার মানে কি এরকম হবে না, ঢালটা যেহেতু নেগেটিভ তার মানে এই যে এরকম 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 হবে, তো তুমি এরকম একটা এঁকে ফেলো, এই যে টান দিয়ে এঁকে ফেললাম, এটাই হচ্ছে হলো আমার এটার গ্রাফ, ওয়াই ইকুয়াল টু -x + 1 এর গ্রাফ। এবার ওয়াই ইকুয়াল টু -x - 2, দেখো এম এর মানটা কত, এম এর মানটা হচ্ছে নেগেটিভ, আবার সি এর মানটা দেখো -2, এটা কি পজিটিভ না নেগেটিভ, এইটাও নেগেটিভ, তো প্রথমে দেখো সি এর মানটা কি, ওয়াই অক্ষের নেগেটিভ দিকে 0 -1 -2, এই যে সি এর মানটা -2 না, তার মানে -2 বিন্দুতে ছেদ করবে, কারণ সি মানে কি ওয়াই অক্ষের ছেদাংশ, আমার রেখাটা ওয়াই অক্ষের এই বিন্দুতে ছেদ করবে। এখন ঢালের মানটা কি নেগেটিভ না, তাহলে কি এইরকম হবে এরকম হবে না, তাহলে কীরকম হবে এইরকম এইরকম এইরকম, তো এরকম এঁকে ফেলো, এই যে ঠিক আছে, এটাই হচ্ছে কি আমার সেই রেখাটা, বোঝা গেছে, আশা করি বুঝতে পারছো। আর এই ঢাল নিয়ে আশা করি আর কোনো প্যারা খাবা না, হ্যাঁ। তো এই হচ্ছে গ্রাফ, ওকে। এরপর হচ্ছে এরিয়ানের টুকটাক না, মানে এরিয়ানের ছোটো একদম অল্প, কয় মিনিট হয়েছে, 34 মিনিট, এটা একবারে শেষ করে ফেলি, এরিয়া বেসিক পরে একটাতে ম্যাথ করবো না, হ্যাঁ আমি একটাতে, তাহলে হচ্ছে এরিয়া বেসিক একটু দেখা দিই, এরিয়া নিয়ে অনেক বেসিক দেখানো যায়, চাইলে অনেক কিছু করা যায়, বাট আমি ভার্সিটি কোশ্চেন ব্যাংক গাইডে দেখলাম আহামরি তেমন কিছু আসে না, যা আসছে ওইটুক যাতে পারা যায় 2 দিন পর পরীক্ষা, এখন তো আর এই যে একটা এরিয়া নিয়ে এত টাইম দেওয়া যাবে না, তাই না,
নতুন করে যেহেতু শিখতেছিস তাহলে এমনিতেই নতুন করে শিখতেছিস, তো আমি একেবারে খুবই কমভাবে আমি বোঝানোর চেষ্টা করবো, জাস্ট যাতে তুই বুঝতে পারিস। ঠিক আছে? তো দেখ দেখ প্রথমত ইন্টিগ্রেশন, যেরকম আমরা ডিফারেন্সিয়েশন কী করছি, ডিফারেন্সিয়েশন অ্যাপ্লিকেশন কী ছিল, ঢাল নির্ণয় করা না? একইভাবে ইন্টিগ্রেশন অ্যাপ্লিকেশন হচ্ছে এরিয়া নির্ণয় করা। ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি কী প্রকাশ করে? এরিয়া প্রকাশ করে। তো দেখো, যদি একটা কার্ভ থাকে, কার্ভ মানে কি? কার্ভ মানে হচ্ছে বক্ররেখা। বক্ররেখা মানে কি? যে সরলরেখা কি? এই যে এগুলো কি সরলরেখা, যেগুলো সোজা, এই যে সোজা একটা টানের আঁকা, যেগুলো কি সরলরেখার। বক্ররেখা কি? এইরকম এইরকম এইরকম, এগুলো হচ্ছে বক্ররেখা। হ্যাঁ, আর আমরা ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন এগুলো কার জন্য শিখি? বক্ররেখার জন্যই শিখি। তো ধরো যখন একটা কার্ভ থাকবে, এই যে কি একটা বক্ররেখা না? অবশ্যই বক্ররেখা। যখন এই একটা কার্ভ থাকবে, আরেকটা শিখবো যখন দুইটা কার্ভ থাকবে, দুইটা কার্ভ, এই যে দেখো এই যে একটা কার্ভ, আবার এই যে একটা কার্ভ, তখন দুইটা কার্ভ। তো আগে আমরা একটা কার্ভ থাকলে কী হবে শিখি। তো ধরো এটা হচ্ছে আমার, এই যে এটা হচ্ছে আমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার একটা কার্ভ। এই কার্ভটার ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স, একটা ফাংশন, মানে এফ অফ এক্স ফাংশনের এটা হচ্ছে একটা গ্রাফ। তুমি চিন্তা করো না, সাইন এক্স, এই যে সাইন এক্স, সাইন এক্স না, সাইন এক্স কার ফাংশন? এক্সের ফাংশন। কেন? কারণ এখানে চলকটাকে এক্স, চলক যেহেতু এক্স, আমি এটা একটা এফ অফ এক্স, এটা হচ্ছে একটা এফ অফ এক্স ফাংশন। যদি থাকতো সাইন ওয়াই, তাহলে এটা কি লিখতাম? এফ অফ ওয়াই। ওকে, তো সাইন এক্সটা কি? দেখো সাইন এক্সের গ্রাফও কি এরকম না? এরকম আর কি, বুঝলাম যে ধরো এটা এফ অফ এক্স একটা গ্রাফ, যে গ্রাফটা দেখতে অনেকটা এরকম। এখন আমার বললো এই গ্রাফের এই বিন্দু আর এই বিন্দু এক্স অক্ষের সাথে কত ক্ষেত্রফল উৎপন্ন করে। ঠিক আছে? আচ্ছা, তার আগে বলি ক্ষেত্রফলের জন্য আমরা হচ্ছে মানে এরিয়া ক্যান, মানে এই যে ইন্টিগ্রেশন দিয়ে ক্যান করি। দেখো আমরা যখন রেগুলার শেপ আছে না, যেরকম রেক্টেঙ্গুলার, প্যারালালোগ্রাম, মানে আয়তক্ষেত্র, তারপর হচ্ছে সমান্তরিক, এগুলোর ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, রম্বস, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি। বাট এই যে যেগুলো কার্ভ না, এই কার্ভদের হচ্ছে মানে কোনো সূত্র হয় না। হ্যাঁ, এদেরকে ইন্টিগ্রেশনটা করতে হয়। তো ধরো এই যে এটা একটা ফাংশন, তো বললো আমার ফাংশন এই বিন্দু হতে, আমি ধরে নিলাম এই ফাংশনটা এই বিন্দু, এটা এক্স অক্ষের হচ্ছে এ বিন্দু, আর এই যে এটা হচ্ছে এক্স অক্ষের বি বিন্দু, মানে এইটুকু হচ্ছিল এ আর এইটুকু হচ্ছিল বি। ওকে, ধরে নিলাম। তো বললো যে এই যে ফাংশনটা এক্স অক্ষের সাথে, যেটা কি এক্স অক্ষ না, এক্স অক্ষের সাথে এই এ বিন্দু হতে বি বিন্দু পর্যন্ত কতটুকু ক্ষেত্রফল উৎপন্ন করে সেটা নির্ণয় করতে বলছে। কার সাপেক্ষে? কোন অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে? এক্স অক্ষের সাপেক্ষে। তাহলে আমি কি করব জানো? এই যে তাহলে এই যে কতটুকু ক্ষেত্রফল হয়েছে এটা কীভাবে নির্ণয় করবো? এই যে এক্স অক্ষের সাপেক্ষে আমার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে না, তাহলে এরিয়া সমান সমান কী লিখবো জানো? প্রথমত ইন্টিগ্রেশনটা করতে হবে, দিলাম আমি ইন্টিগ্রেশন চিহ্ন। এরপর আমার বলো কোন অক্ষের সাপেক্ষে নির্ণয় করতেছে? এক্স অক্ষের সাপেক্ষে, তাহলে আমি এখানে দিব ডিএক্স, দিছি। যেহেতু আমি এক্সের সাপেক্ষে নির্ণয় করবো, তাহলে আমি এখানে যে ফাংশনটা বসাবো সেটা আমি কার ফাংশন বসাবো? এক্সের না ওয়াইয়ের? অবশ্যই এক্সের। আমি যার সাপেক্ষে করি তার ফাংশন বসাবো না? তা আমি এখানে বসলাম এফ অফ এক্স ফাংশনটা, এই যে এফ অফ এক্স ফাংশনটা। এইবার আমি কোন টুক থেকে কোন টুক ক্ষেত্রফল নির্ণয় করতেছি? এ হতে বি পর্যন্ত না? এখন এটা কি কম, বিটা কি বেশি না? দেখো এইটুক বড় না এইটুক বড়? অবশ্যই এইটুক বড়। তাহলে আপার, এই যে আপার লিমিটটা কত বসাবো? বি, লোয়ার লিমিটটা কত বসাবো? এ। বুঝছো? এই লাইনটা তুমি যদি লিখতে পারো, বাকিটা তো দুধ ভাত। এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া থাকবে, তুমি এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা, করার পরে যে লিমিট বসা দেবে, ওই যেগুলো আমরা প্রথমেই করছি। এবার অবশ্য যদি ধরো এই যে এই এফ অফ এক্স ফাংশনটা, এই যে ধরো এই যে এফ অফ এক্স ফাংশনটাই এই বিন্দু হতে, এই যে এই বিন্দু হতে এই বিন্দু ওয়াই অক্ষের সাথে কত ক্ষেত্রফল নির্ণয় করে সেটা কীভাবে নির্ণয় করবো? তাহলে প্রথমত ওয়াই অক্ষ বরাবর এই যে দুইটা রেখা টানো, এই যে ওয়াই অক্ষ বরাবর রেখা টানছো, ধরলাম এই বিন্দুটা হচ্ছে একটা সি বিন্দু, এই বিন্দুটা হচ্ছে একটা ডি বিন্দু। ঠিক আছে? এই যে এই ফাংশনটা এই বিন্দু হতে এই বিন্দু ওয়াই অক্ষের সাথে কতটুকু ক্ষেত্রফল উৎপন্ন করে? এই যে এই ক্ষেত্রফলটা উৎপন্ন করে না, এই যে দেখো আমি লাল কালার দিয়ে করে দিছি, বর্ডার করে দিছি, এই ক্ষেত্রফল উৎপন্ন করে না। তাহলে তুমি কি করবা? কোন অক্ষের সাপেক্ষে? এবার নির্ণয় করতেছি ওয়াই অক্ষের সাপেক্ষে, তো এরিয়া সমান সমান প্রথমে একটা ইন্টিগ্রেশন চিহ্ন দিব। কোন অক্ষের সাপেক্ষে করতেছি? ওয়াই অক্ষের সাপেক্ষে, তাহলে এখানে দিব ডি ওয়াই, দিছি। দেওয়ার পরে আমি এই যে যেহেতু এখানে আমি ওয়াই দিছি, ওয়াই অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তাহলে আমি এখানে কার ফাংশন বসাবো? অবশ্যই আমি ওয়াইয়ের ফাংশনটা বসাবো, তাই না? আর লোয়ার লিমিট কত? এখানে দেখো এইটুক কি ছোটো আর এইটুক কি বড় না? তো লোয়ার লিমিট সি, আপার লিমিট ডি, দেন বাকিটা নর্মালি তুমি করতে পারবা। এইটা হচ্ছে একটা কার্ভ থাকলে কি হয়। ওকে, আশা করি কিছুটা হলেও বুঝতে পারছো। এরপর হচ্ছে দুইটা কার্ভ থাকলে কি হয়, দেখো যে এই যে একটা কার্ভ, এই যে একটা কার্ভ আর এই যে একটা কার্ভ। এখন আমার বললো যে মানে জাস্ট র্যান্ডমলি আমার বললো যে এই দুইটা কার্ভ এক্স অক্ষের সাপেক্ষে কত ক্ষেত্রফল উৎপন্ন করে। এটা কি আমার এক্স অক্ষ না? বলছে এই দুইটা কার্ভ এক্স অক্ষের সাথে কত ক্ষেত্রফল উৎপন্ন করে, তার মানে কি এই কার্ভটা তো অনেক বড় একটা ক্ষেত্রফল উৎপন্ন করে। সাপোজ এইটা, এই যে এই বিশাল, আবার ধর এই যে এইটাও একটা বিশাল ক্ষেত্রফল উৎপন্ন করে। কিন্তু কি বলছে, এই কার্ভ আর এই কার্ভ তাদের মানে তাদের মধ্যে আবদ্ধ ক্ষেত্রফল, এক্স অক্ষের সাপেক্ষে তাদের মধ্যে আবদ্ধ ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো এই কার্ভ আর এই কার্ভের মধ্যে আবদ্ধ ক্ষেত্রফল কোনটা? দেখেই বোঝা যাইতেছে এইটা না? দেখ এই দুইটার মাঝে কমন পার্ট কি? এটা না? এটাই কি তাদের মধ্যে আবদ্ধ ক্ষেত্রফল না? আবদ্ধ ক্ষেত্রফল। তো এখন সাপোজ আমরা এটা এক্স অক্ষের সাপেক্ষে নির্ণয় করবো, তাহলে প্রথমত আমি ইন্টিগ্রেশনটা এখানে কি লিখবো? এক্স লিখবো। তারপরে আমি কি লিখবো? যে দেখো এখানে দুইটা কার্ভ, এই একটা কার্ভ
এই একটা কার্ভ, এর মধ্যে উপরের কার্ভ কোনটা, উপরের কার্ভ কোনটা, এই যে এইটা না, উপরের কার্ভ হচ্ছে এই যে দেখো, এইটা হচ্ছে উপরে আর এইটা হচ্ছে নিচ দিক দিয়ে, তো উপরে কোনটা, এইটা না, তাই আমি প্রথমে বসাবো হচ্ছে এফ অফ এক্স ফাংশনটা বসাবো, বসাইছি, বসানোর পর একটা মাইনাস চিহ্ন দেবো, মাইনাস চিহ্ন দেওয়ার পর নিচে কোন কার্ভ, এই কার্ভটা না, এফ প্রাইম এক্সটা, এইখানে দিব আমি এফ প্রাইম এক্স, তো মানে উপরে প্রথমে দিতে হয় উপরেরটা মানে আপার, তারপরে দিতে হয় মাইনাস দেওয়ার লোয়ারটা, তো এইটারে আমি কি করব, ইন্টিগ্রেশন করব। এখন লোয়ার লিমিট আপার লিমিট দেখো ওরা মিলিত হয়েছে, ওদের ক্ষেত্রফল যে উৎপন্ন করছে কই থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, কোথায় যায় শেষ হয়েছে, এখানে গিয়ে শেষ হয়েছে, তাই না? আমি এক্স অক্ষের সাপেক্ষে নির্ণয় করতে এক্স অক্ষ বরাবর একটা লম্ব আঁকলাম, সাপোজ ধরো এই মানটা হচ্ছিল 5 আর এটা কত জানি আমরা 0, লোয়ার লিমিট কত 0, আপার লিমিট কত 5, বলো বুঝছো কিনা? আবার ধরো এই জিনিসটাই আমি ওয়াই এর সাপেক্ষে, যে ওয়াই এটা তো ধরো এক্স অক্ষের সাপেক্ষে, এবার ধরো আমি ওয়াই এর সাপেক্ষে নির্ণয় করবো, তাহলে কি করবো, এ সমান সমান চিন্তা করো প্রথমত ইন্টিগ্রেশন আপার কার্ভ, এই যে ওয়াই অক্ষের সাপেক্ষে করতেছি না, তাহলে এবার আপার কার্ভ লোয়ার কার্ভ চিন্তা করো, এইটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের সাপেক্ষে এইটা হচ্ছে আমার লোয়ার কার্ভ, আর এইটা হচ্ছে কি আমার আপার কার্ভ, এই যে এইভাবে করে চিন্তা করে দেখো, আমি জানি না, আচ্ছা তুমি তোমার মতো মোবাইল রোটেট করে নিও, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, আমি এই অক্ষের সাপেক্ষে এবার এরিয়া নির্ণয় করবো, ঠিক আছে, দিয়ে দিলাম ডিওয়াই, তাহলে এবার আপার কার্ভ, এই যে ওয়াই অক্ষের সাপেক্ষে দেখো এইটা হচ্ছে গিয়ে আপার কার্ভ, আর এইটা হচ্ছে লোয়ার কার্ভ, এই যেটা হচ্ছে নিচে আর এটা কি উপরে না, ওয়াই অক্ষের সাপেক্ষে, তাহলে এটা হচ্ছে কি আমার আপার কার্ভ, আপার কার্ভটা কত এফ প্রাইম এক্স, তা আমি কি এখানে এফ প্রাইম এক্স বসাবো, এফ প্রাইম এক্স মানে কি, এটা এক্স এর ফাংশন, আমি কি এখানে এক্স এর ফাংশন বসাইতে পারবো, প্রথম বলি হচ্ছে না, কারণ আমি ওয়াই অক্ষের সাপেক্ষে করতেছি, তার মানে এখানে আমি ওয়াই এর ফাংশন বসাবো, তাহলে ধরো এফ প্রাইম ওয়াই দিছি, তারপর দিতে হয় মাইনাস, এবার লোয়ার কার্ভ, এই ওয়াই এর সাপেক্ষে এইটা হচ্ছে উপরে, এই যে এইটা হচ্ছে উপরে, আর নিচে কোনটা, এটা না, নিচে কোনটা, এটা না, এইটা কি, এটা কোনটা এফ 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 অফ এক্স, তা আমি কি এখানে এফ অফ এক্স বসাবো না, আমি এফ অফ ওয়াই বসাবো, ঠিক আছে। তো ধরো এই যে এই ক্ষেত্রফল উৎপন্ন শুরু হয়েছে এইখান থেকে আর শেষ হয়েছে কোথায়, এই যেখানে, না তো এটা ওয়াই অক্ষের উপর রেখা টানলাম, সাপোজ ধরো এটা 7, তার লোয়ার লিমিট কত 0, আপার লিমিটটা কত 7, তারপর তুমি নর্মাল ইন্টিগ্রেশন করবা চলে আসবে, ঠিক আছে। তো দুইটা গ্রাফ থাকলে এটাই যে মানে দুইটা গ্রাফ থাকলে নিয়মটা হচ্ছিল যে প্রথমত তুমি আপার কার্ভটা বসাবে, যে ইউপি আপার কার্ভ, তারপরে দিবা তুমি লোয়ার কার্ভ, ইউপি না তো ইউসি আপার কার্ভ, আর তারপরে দিবা তুমি লোয়ার কার্ভ, ঠিক আছে, অ্যান্ড দেন যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা, যে অক্ষের সাপেক্ষে সেই অক্ষটা বসাবা, ঠিক আছে, সাপোজ এক্স অক্ষের সাপেক্ষে হলে এক্স অক্ষের সাপেক্ষে, অ্যান্ড দেন যেখান থেকে ওরা এই ক্ষেত্রফল উৎপন্ন শুরু হয়েছে আর যেখানে শেষ হয়েছে, এটা সবসময় 0 হবে এমন না, এটা মানে এটা কিছু একটা হবে, এটা কিছু একটা হবে, বুঝছো? এই হচ্ছে কি এরিয়ার বেসিক। হ্যাঁ, চাইলে আরও অনেক অনেক বেসিক শেখানো যায়, বাট তোর তো এখন 2 দিন পর এক্সাম, এর জন্য জাস্ট যতটুকু না শিখলেই নয়, ঠিক ততটুকু আমি আর কি তোরে দেখা দিলাম। আশা করি তুমি বুঝতে পারছো, এরপর আমরা ম্যাথ করা শুরু করবো, ওকে।